হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমি আলোচনা করব যে পরিবাহী আছে বা তোমার যে সেমিকন্ডাক্টর আছে বা অ্যালয় আছে, এদের যে রেজিস্ট্যান্স হয় সেই রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে এবং কি কি ফ্যাক্টরের উপরে সেটা চেঞ্জেস আসতে পারে, সেই নিয়ে আমাদের আজকে ডিসকাশন। তো বইয়ে মোটামুটি একটা কি দুটো ক্যাটাগরির উপরে ভাগ করা আছে। আমি এখানে টোটাল 6টা ক্যাটাগরিতে এটাকে ভাগ করব। ঠিক আছে, 6 টাইপসের ভিতরে ভাগ করছি। 6 নম্বর টাইপ যেটা আছে সেটা আর একটা ভিডিওতে নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক ডিটেলে আলোচনা। তো প্রথম হচ্ছে গিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার। কার উপরে? রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটির উপরে টেম্পারেচারের কি এফেক্ট, সেটার উপরে আলোচনা করছি ফর কন্ডাক্টর অর মেটাল। কন্ডাক্টর আর মেটাল কেন বলছি? মেটাল সচরাচর কন্ডাক্টরই হয়ে থাকে। কেন? এর ভিতরে জন্মগতভাবেই প্রচুর মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। তো যখন এর টেম্পারেচার বৃদ্ধি পায় তখন ওর যে অণু পরমাণু আছে সেই অণু পরমাণুগুলো কি হয়, ভাইব্রেশন স্টার্ট হয়ে যায়। এবং ভাইব্রেশন স্টার্ট হওয়ার ফলে ওই অণু পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন গুলোও ভাইব্রেট হয়। ভাইব্রেট হলে কি হয়? স্বাভাবিক অবস্থায় প্রচুর মুক্ত ইলেকট্রনের জন্ম দেয়। কিন্তু মুক্ত ইলেকট্রন বাড়লেও টেম্পারেচার বৃদ্ধির জন্য যে এর শিথিলন কাল বা রিল্যাক্সিং টাইম যেটা আছে সেটা ইনক্রিজ করে যাওয়ার জন্য আলটিমেট কিন্তু রেজিস্ট্যান্স বেড়ে যায়। এই কথাগুলোর অর্থ কোরিলেট যদি করতে না পারো, আমি একটু ডিটেলে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ড্রিপ ভেলোসিটিতে আমরা কি দেখতে পেয়েছিলাম? দেখো, ভালো করে দেখো। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ। রেজিস্ট্যান্স আর ডিপেন্ড করে কিসের উপরে? রো এল বাই এ। রো এল বাই এ। এখন রো কি? রো হচ্ছে কি রেজিস্টিভিটি। এল কি? এলটা হচ্ছে যে কন্ডাক্টরটা আছে, যে তারের যে কন্ডাক্টরটা আমি ভাবছি সেই কন্ডাক্টরটার লেন্থ। এল কি? এল হচ্ছে কি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এই রো জিনিসটা কিসের উপরে ডিপেন্ড করছে? রো বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, আমাদের ড্রিপ ভেলোসিটির লেকচার যদি ভালো করে দেখো তো ওখানে সুন্দর ব্যাখ্যা করা আছে। রো ইজ ইকুয়াল টু এম বাই এন স্কোয়ার টাউ। নাও এম কি? মাস অফ ইলেকট্রন। এন কি? প্রতি ইউনিট এরিয়াতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর টি হচ্ছে শিথিলন কাল বা রিল্যাক্সিং টাইম। রিল্যাক্সিং টাইম কি জিনিস? রিল্যাক্সিং টাইম হচ্ছে গিয়ে মুক্ত ইলেকট্রনের যে কথাটা একটু আগে বললাম, সেটা আমি ওখানে সুন্দর ব্যাখ্যা করা আছে যে মুক্ত ইলেকট্রন কাকে বলে, কি বৃত্তান্ত। ওখানে দেখতে পারো গিয়ে ড্রিপ ভেলোসিটি বাই নোজা বেঙ্গলিতে গিয়ে সার্চ করতে পারো। তো ফার্স্ট হচ্ছে গিয়ে যে শিথিলন কাল বা রিল্যাক্সিং টাইম কি। ধরে নাও এটা কন্ডাক্টরের ভিতরে কিছু পরমাণু। পরমাণুর ভিতরে মুক্ত ইলেকট্রন আছে। চলো একটু কালারটা চেঞ্জ করে দেখাই। মুক্ত ইলেকট্রন, এই ইলেকট্রন ছুটছে। ওকে, এই ইলেকট্রন যখন ছুটছে তখন কি হচ্ছে? এর ভিতরে থাকা যে কার্নাল আছে, কার্নাল ধরে নিতে পারো পজিটিভ চার্জ বিশিষ্ট একটা শূন্যস্থান জায়গা। তাহলে যখন ইলেকট্রন আলোর গতিবেগে ছুটে যাচ্ছে এদিক দিয়ে, পজিটিভ চার্জের সম্মুখীন হওয়া মাত্র ইলেকট্রনের সেখানে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর বাহ্যিক যে বিভব তারটার সাথে লেগে আছে, সেই বাহ্যিক বিভবের জন্য আবার ইলেকট্রন ছুট লাগাবে। আবার কার্নাল পজিটিভ চার্জের জন্য আবার এখানে ডুব দেবে, অর্থাৎ স্পিড আবার জিরোতে কনভার্ট হয়ে যাবে। আবার ইলেকট্রন ছুটে গিয়ে আবার এখানে যাবে, আবার ছুটবে, আবার যাবে। অর্থাৎ কি বারবার বুঝতে পারছি এটাই, যে গতিশীল হওয়ার চেষ্টা করছে কিন্তু কার্নালের সাথে সংঘর্ষ হওয়ার জন্য ওর ভেলোসিটি কিন্তু বারবার কমে জিরো হয়ে যাচ্ছে। এখন টেম্পারেচার বৃদ্ধি পেলে ইলেকট্রনের গতিবেগ বেড়ে যাবে, এবং গতিবেগ বেড়ে যাওয়ার ফলে এই
রাস্তাটা অর্থাৎ এখান থেকে এইটুকুটা ট্রাভেল করতে যে টাইমটা লাগছিল সেটা কম লাগবে, আর এই টাইমটাকেই বলা হয় রিল্যাক্সিং টাইম। এই টাইমটা অর্থাৎ এখান থেকে এখানে যেতে যতটা টাইম লাগছে তার অ্যাভারেজ যে ভ্যালুটা এখানে 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 সব করার পর যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো সেটা হচ্ছে রিল্যাক্সিং টাইম। তো রিল্যাক্সিং টাইম এখানে কি হবে, ডাউনফল করবে। ডাউনফল করা মানে দেখতে পাচ্ছি রিল্যাক্সিং টাইমের সাথে রো ব্যস্তানুপাতি সম্পর্কতে আছে। তাহলে রিল্যাক্সিং টাইম যত কমবে রো তত বাড়বে, রো তত ইনক্রিজ করবে। আর রো যত ইনক্রিজ করবে রেজিস্ট্যান্স তত ইনক্রিজ করে যাবে, কারণ রেজিস্ট্যান্স আর রো ডাইরেক্ট সমানুপাতিতে আছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি বলতে চাইলাম? তাহলে এটুকু পরিষ্কার হলো যে টেম্পারেচার বৃদ্ধি পেলে পরে কন্ডাক্টরের ভিতরে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, এবং কেন পাবে কি পাবে সব ডিটেলে বলা হলো। চলো, যারা নোট আকারে পেতে চাইছো জিনিসটাকে তাদের জন্য এখানে একটা কথা বলি, এই গ্রাফটা এখনই হাত দিও না, থাকুক, এইটুকুটা লিখে নাও, টাইম দিলাম। তাহলে দুটো কন্ট্রাডিকশন মনে রাখার জিনিস কি, টেম্পারেচার বৃদ্ধি পেলে ইলেকট্রনের জন্ম হবে, সৃষ্টি হবে, কিন্তু যেহেতু রিল্যাক্সিং টাইম ডাউন যাচ্ছে তাই রেজিস্ট্যান্সের এফেক্টটা বেশি পড়বে। ওকে, লেখা হয়েছে 1 2 3। চলো নেক্সট, এবার আসছি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী জিনিসটা কি? অর্ধপরিবাহী হচ্ছে গিয়ে, ধরো আমি পরিবাহীও নয় আবার রোধও নয়, মাঝামাঝি একটা জায়গা, তাকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীতে কি হয়, সিলিকন, জার্মেনিয়াম এদেরকে নিয়ে তৈরি হয় হচ্ছে কি অর্ধপরিবাহী। তো ধরে নাও সিলিকনের এখানে আমি একটা, সিলিকন হচ্ছে চতুর্যোজী এলিমেন্ট। তাহলে সিলিকন যদি চতুর্যোজী এলিমেন্ট হয় তাহলে এখানে সিলিকন থাকলো, 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 চারিধারে আমি সিলিকন দিচ্ছি, দিয়ে ব্যাখ্যাটা করব। এখানেও ধরো আরো একটা দুটো দিয়ে দিই, সিলিকন 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 সিলিকন। বন্ধনটা দেখানোর জন্য ধরো আমি অন্য কালার নিই। এবার ভাবো তো, সিলিকন হচ্ছে চতুর্যোজী এলিমেন্ট, তাহলে এখানে সিলিকন কি করবে, এই সিলিকনটা একে একটা ইলেকট্রন দেবে, এ ঘুরিয়ে আর একটা ইলেকট্রন দেবে, এদের মধ্যে একটা বন্ধন স্থাপন হবে। সেম, এই সিলিকন এখানে একটা ইলেকট্রন দেবে, এ একটা দেবে, বন্ধন স্থাপন হবে। সেম এখানেও তাই, কন্টিনিউয়াস প্রসেস এইভাবে চলবে, একদম চলবে, তাই নাকি? চললো। কিন্তু ভাবো তো, যদি এমন হয় এই মধ্যেখানে একটা সিলিকনের পরিবর্তে একটা দেখা গেল পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট আছে, পি ফর পেন্টাভ্যালেন্ট আমি নাম দিলাম। ওকে, কারণ পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অনেক কটাই আছে যেগুলো আমরা ব্যবহারে আনি, আমি পি ফর পেন্টাভ্যালেন্টকে রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে যার যোজ্যতা 5, যার মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা আছে, বা যোজক ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রন কেন বলবো, যোজক ইলেকট্রনের সংখ্যা আছে 5টা। তাহলে এই যোজক ইলেকট্রন এবার কি করবে, পি একে একটা দেবে, সিলিকনে এখানে একটা দেবে, পি একেও একটা দেবে, এখানে দেবে, এ তো মোট 5টা আছে, একে দেবে, এও বন্ধন করবে, একে দেবে, এও বন্ধন করবে, একে দেবে, এও বন্ধন করবে, মানে চারিধারে কিন্তু ইলেকট্রন শেয়ারিং হচ্ছে এবং বন্ড গঠন হচ্ছে। মজা কি হলো, যেহেতু এ পঞ্চযোজী এলিমেন্ট, তার জন্য দেখো চারটে সিলিকনকে ও চারিধারে থাকা চারটে সিলিকনকে চারটে ইলেকট্রন দেওয়ার পরেও কিন্তু ওর কাছে একটা রিমেনিং ইলেকট্রন এক্সেস পড়ে থেকে গেল। এই ইলেকট্রনটা কিন্তু কারোর সাথে শেয়ারিং করতে পারলো না। তাহলে ইচ অ্যান্ড এভরি পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন এলিমেন্টের জন্য এক একটা করে ইলেকট্রনের জন্ম নেবে। ডোপিং যখন আমরা করি তখন যে ক্লাসটা নেই সেই ক্লাসের ভিতরে সামান্য পরিমাণ অশুদ্ধি যখন আমরা অ্যাড করে দিই, তাহলে কি হয়, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট অ্যাড হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট এক একটা করে এক্সেস ইলেকট্রন গেইন হচ্ছে। এই যে এক্সেস ইলেকট্রন যেটা হলো, এটাই কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে লাগে। ক্লিয়ার? বোঝা গেল কি বলতে চাইলাম? এটা হচ্ছে মেন গল্প এখানকার।
এবার ধরো এখানে যদি পেন্টাভ্যালেন্ট না থেকে যদি ট্রাইভ্যালেন্ট থাকতো, মানে ত্রিযোজী পরমাণু যদি থাকতো, ধরো ট্রাইভ্যালেন্টকে আমি টি দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি হতো? গল্পটা একটু পাল্টে যেত। কিরকম? যেটা হতো, ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট কিন্তু ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট কিন্তু সবাইকে একটা একটা করে ইলেকট্রন দিত। একে একটা দিল, একে একটা দিল, একে একটা দিল, কিন্তু এর কাছে আছে তো মূলে 3টে ইলেকট্রন। ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট হওয়ার জন্য এর কাছে আছে তো মূলে 3টে ইলেকট্রন। তাহলে 3জনকে তো 3টে ডোনেট করে দিয়েছে, একটা তো শর্টেজ। তাহলে সিলিকন একটা দিচ্ছে, সিলিকন একটা কিন্তু ওর কর্তব্য করেছে, একটা ইলেকট্রন দিয়েছে, কিন্তু ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট যখন ও কর্তব্য করতে যাচ্ছে ওর কাছে ইলেকট্রন নেই। না থাকার জন্য এখানে যেটা কি হবে, একটা শূন্য জায়গা পজিটিভ চার্জ গর্ত বা হোলসের সৃষ্টি হয়ে গেল। তাহলে ইচ অ্যান্ড এভরি ট্রাইভ্যালেন্ট এলিমেন্টের জন্য একটা করে হোলসের সৃষ্টি হলো, গর্তের সৃষ্টি হলো, বা পজিটিভ চার্জের সৃষ্টি হলো। তাহলে বুঝতে পারলাম যে সেমিকন্ডাক্টরের যে এলিমেন্টগুলো থাকে, এই সেমিকন্ডাক্টর তৈরি করার ফলে এটা যেহেতু পজিটিভলি চার্জ হয়েছে, তাকে বলা হয় পি টাইপ। আগে যেটা নেগেটিভ চার্জ হয়েছিল ওকে বলা হয় এন টাইপ। এই পি টাইপ হোক আচ্ছা এন টাইপ হোক, তার মধ্যে পরিবাহী আধানের জন্ম কিন্তু গঠনগতভাবেই কিন্তু প্রথমেই ডোপিং এর সময় সৃষ্টি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কি বলতে চাইলাম, বোঝা গেল? যখন আমি ডোপিং করছি, এই অশুদ্ধি মেশানোটাকে বলা হচ্ছে ডোপিং। এই অশুদ্ধি মিশিয়ে যখন আমি ডোপিং করছি, তখন অলরেডি ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্টের জন্য এক্সেস ইলেকট্রন বা এক্সেস পজিটিভ চার্জের কিন্তু ওই অর্ধপরিবাহীর মধ্যে প্রচুর পরিমাণে জন্মগ্রহণ করে ফেলছে। যারা কিনা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, যারা কিনা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, এবং তার জন্যই অর্ধপরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধি পেলে রোধ কমার পরিবর্তে রোধ কমে না, রোধ কমে যায়, রোধ বাড়ে না, রোধ কমে যায়। সরি, রোধ কমে যায়। টেম্পারেচার বৃদ্ধির ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কি দেখলাম, রোধ বেড়ে যাচ্ছে, টেম্পারেচার রিল্যাক্সিং টাইম ডাউন খাচ্ছে, রো বেড়ে যাচ্ছে। রো বেড়ে যাওয়ার জন্য রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে। এখানে কিন্তু উল্টো। এখানে কি হচ্ছে, এখানে মুক্ত ইলেকট্রন বা মুক্ত পজিটিভ চার্জ এক্সেস থাকার জন্য টেম্পারেচার বৃদ্ধিতে কিন্তু সিগনিফিকেন্টলি এতই পরিমাণে এখানে মুক্ত ইলেকট্রন থাকে যে এখানে ওর রোধ তো কমেই না, বরঞ্চ ও পরিবাহী হিসাবে আরো নিজেকে প্রদর্শন করতে লাগে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি সংকর ধাতু বা অ্যালয়। সংকর ধাতু বা অ্যালয়ের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন নাইক্রোম, ম্যাঙ্গানিন, এদের ক্ষেত্রে কি হয়, ম্যাঙ্গানিন বা নাইক্রোমের ক্ষেত্রে যেটা হয়, টেম্পারেচার বৃদ্ধিতেও এদের ভিতরে কোনো মুক্ত ইলেকট্রন তৈরি হওয়া বা রিল্যাক্সিং টাইম ডাউন যাওয়া এসব কোনো গল্প হতে পারে না এদের বন্ডিং স্ট্রাকচারের জন্য। অ্যালয় বিশেষ বিশেষ কিছু অ্যালয়, এমন নয় যে সব অ্যালয়। বোঝা গেল? বিশেষ কিছু অ্যালয়, দুটো উদাহরণ এখানে আমি দিয়েছি। তো এদের কি হয়, টেম্পারেচারের চেঞ্জে এদের রেজিস্ট্যান্সের ভিতরে সেরকম বা রোধের ভিতরে কিন্তু কোনো পরিবর্তন সেরকম আমরা পাই না। বোঝা গেল? ক্লিয়ার? চলো লিখে নিতে পারো নোট খাতাতে। আমি বারবার বলেছি নোট আকারে তুলতে পারো, সম্পূর্ণ একটা নোট তোমার কাছে রেডি হয়ে যাবে। এবং আমি যখন কোশ্চেন সেট প্র্যাকটিস করাচ্ছি, কেউ যদি খেয়াল করে দেখো যে নোটের ভিতর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন চলে আসছে, আসবেও, আসতে বাধ্য। কারণ নোটের পরিধি এতটাই বিস্তৃত করা হয়েছে যে যেখানে যেখানে যা যা কোশ্চেন আসে এটা কিন্তু কভার করে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল? ওকে, লেখা কমপ্লিট। আর যদি না লিখতে চাও, ডাইরেক্ট পিডিএফ আকারে পেতে চাও, তো mynoja.com ওয়েবসাইট, আর নাহলে মোবাইল অ্যাপ মাইনোজাতে গিয়ে সার্চ করতে পারো, ভিজিট করতে পারো। চলো, এবার আমি কি বলেছিলাম, আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করব। 3টে ক্যাটাগরি তো হলো। এক হলো গিয়ে হচ্ছে গিয়ে পরিবাহী বা মেটাল, 2 বললাম হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, আর 3 বললাম অ্যালয়। এখানে আর দুটো আনা হলো, সেটা হচ্ছে পিটিসি আর একটা হচ্ছে এনটিসি। নাও হোয়াট ইজ পিটিসি? আমি প্রুভ করার আগে একটা জিনিস আগে লিখি। বইয়ে দেখবে এই ইকুয়েশনটা পাবে, আর টি ইজ ইকুয়াল টু আর নট
ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি, ক্যাপিটাল টিও থাকতে পারে, অসুবিধার কিছু নেই, ডেল্টা টি। তাহলে এটা হচ্ছে গিয়ে টি টেম্পারেচারে গিয়ে যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে গিয়ে প্রাথমিক অবস্থায় যে রেজিস্ট্যান্স, আর আলফা হচ্ছে গিয়ে এখানে উষ্ণতা গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এবার ভাবো তো, এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি কারো পজিটিভ হয়, সব ডিটেল আলোচনা করবো, চিন্তা নেই, আমি একটু এই পিটিসি আর এনটিসিটা বোঝানোর জন্য আমি জাস্ট বলছি। এটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, আর নট এর সাথে একটা জিনিস যোগ হচ্ছে, 1 এর সাথে একটা জিনিস অ্যাড হচ্ছে, তাহলে ইনক্রিজ করছে। তাহলে এটা কার ক্ষেত্রে? ধাতুর ক্ষেত্রে। ধাতুর ক্ষেত্রে কি দেখেছিলাম, রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে ধাতুর ক্ষেত্রে কি হয়, ধাতুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্কটা পজিটিভ। পজিটিভ ফর পিটিসি, ফর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয়, যেখানে আমরা কিনা দেখতে পাচ্ছি, তাহলে পরে কি হবে, তাহলে যেটা হবে, এটা পজিটিভ হলে পরে রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে সাথে ইনক্রিজ করবে। চলো নেক্সট বলি। তাহলে দেখি কি কি হয়, এর পূর্ণ নাম হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কাজের ধরন, তাপমাত্রা বাড়লে এদের রোধ বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়লে এদের রোধ বৃদ্ধি পাবে, টু মাচ ইম্পর্টেন্ট। কার জন্য? এই পজিটিভ আলফার জন্য। কারণ কি, তাপমাত্রা বাড়লে ধাতুর, যেটা আমি বললাম, কার্নেলের সংখ্যা, যা 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 বললাম, কার্নেলের থেকে সংঘর্ষ হবে, রিল্যাক্সিং টাইম ডাউন হবে, তার জন্য। উদাহরণ হিসাবে তোমরা অনেক যথেষ্টই জানো, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, গোল্ড, যত কিছু আছে সবাই হচ্ছে গিয়ে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেখাবে। এই টার্মটাতেই ভালো করে মাথায় রেখো। চলো এবারে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ, এনটিসি। কি এনটিসি? এটা মূলত, এবার দেখো আগের ইকুয়েশনটা কি ছিল, আরটি ইজ ইকুয়াল টু আর নট ইনটু 1, যদি এটা মাইনাস আলফা ডেল্টা টি হয়। দেখো তো, আলফা যদি এখানে নেগেটিভ হয়, তাহলে টেম্পারেচার বৃদ্ধির সাথে আরটির ভ্যালু কি হচ্ছে, ডাউনফল হবে না? হবে কি হবে না? এটা ছিল হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচারে ধরো রেজিস্ট্যান্স, তার সাথে যেহেতু এটা বিয়োগ যাচ্ছে, 1 এর সাথে যেহেতু এটা বিয়োগ যাচ্ছে, এটা যদি নেগেটিভ হয়, বিয়োগ হয়, তাহলে কি হবে, ভ্যালু ডাউনফল করবে। তাহলে যেহেতু এটা নেগেটিভ, সেই জন্য এর নাম হয়েছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আচ্ছা, হলো তাপমাত্রা বাড়লে এদের রোধের পরিমাণ কি হয়, ডাউন করে, কমে যায়। কেন হয় ব্যাখ্যা করে দিয়েছি, এর ভিতরে প্রচুর মুক্ত ইলেকট্রন বা মুক্ত পজিটিভ চার্জ বা হোলস থাকে বলে, তার জন্য। উদাহরণ কি, সিলিকন, জার্মেনিয়াম, থার্মিস্ট্যাট, স্টোর যত আছে সেগুলো। ওকে, লিখে নিতে পারো। ওকে, তো এখানে একটা আনুষঙ্গিক জিনিস যেটা আমি ছেড়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অলরেডি পরীক্ষায় কোশ্চেনে এসছে। এটা হচ্ছে গিয়ে গ্রাফ। এই গ্রাফটা কার? পিটিসির গ্রাফ। পিটিসি গ্রাফ কোনটা? পিটিসি গ্রাফ হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে পিটিসি গ্রাফ। তাহলে দেখো এটা কি হচ্ছে, সাট করে উপরে উঠছে, উঠছে না, র্যাপিডলি গ্রো করছে। সেই জন্য গ্রাফটা ভালো হলো না, একটু ভালো করে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গিয়ে এই উঠছে, পেয়েছো? তাহলে এটা কে, কে পজিটিভ? পিটিসি কে দেখায়? পিটিসি কার হয়? ধাতু। তাহলে মেটালের ক্ষেত্রে এটা গ্রাফ হলো। এবার আসি এনটিসি। এনটিসি কারা? সেমিকন্ডাক্টর। এর গ্রাফ দেখো, ডাউনফল, র্যাপিডলি ফল করছে। হলো, মাথায় ঢুকলো? এবার অ্যালয়, যাকে বাদ দিয়েছে, এটা হচ্ছে অ্যালয়। তাহলে অ্যালয়ের গ্রাফ যদি আমি এখানে নতুন করে গ্রাফটা আঁকি, অ্যালয়ের গ্রাফ কিন্তু এইরকম, মানে কার্ভ হয়ে উঠছে না, এটা জাস্ট উঠছে। তাহলে কি দাঁড়ালো, যে অ্যালয়েরও কিন্তু টেম্পারেচার বৃদ্ধিতে রোধ বাড়ে, কিন্তু এদের মতো র্যাপিডলি গ্রো করছে না। কি বললাম, বোঝা গেল? যেমন এদের র্যাপিডলি ডাউনফল হচ্ছে, র্যাপিডলি যেমন উপরে উঠছে, এরকম কিন্তু নয়। ক্লিয়ার? অ্যালয়ের কিন্তু বাড়ছে, এমন নয় যে বাড়ছে না, তা নয়, বাড়ছে। ওকে, চলো। তো এবার রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স,
নিয়ে আমরা এবার সুন্দর করে আলোচনা করব, ইকুয়েশন এস্টাবলিশ করব। তো ফার্স্ট বলি যে এই পাতাটা হচ্ছে যারা কুঁড়ে ছোট করে পড়তে চাইছো তাদের জন্য। কুঁড়ে বলাটার মানে হচ্ছে এটাই, যারা অলরেডি কিছু নলেজ আছে, আগে থেকে প্রিভিয়াস নলেজ আছে, তাদের জন্য এই পাতাটা। নেক্সট পাতাটা আমি ডিটেলে যাব, প্রুফ করব সমীকরণটা। তাহলে এখানে ইকুয়েশন কি আছে, আর এফ, এফ ফর ফাইনাল। আর এফ মানে হচ্ছে ফাইনাল টেম্পারেচারে যাওয়ার পর যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে বা শো করছে, সেটা হচ্ছে আর এফ। তাহলে আর এফ ইকুয়ালস টু কি, আর এফ ইকুয়ালস টু হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা, এটা থার্ড ব্র্যাকেট দিলে বেটার ছিল, চলো ভি দিই, অসুবিধা করে আর কি লাভ, এই মুছে দিই, আর প্লাস আলফা টি এফ মাইনাস টি আই। ওকে, তাহলে আর এফ কি, আর এফ হচ্ছে ফাইনাল টেম্পারেচারে যখন পৌঁছালাম তখন যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে। আর নট কি, কোনো কোনো বই আমি দেখেছি লেখা থাকে 0°C টেম্পারেচারে ওর রোধ, তা আমি বলবো ইনিশিয়াল রেজিস্ট্যান্স। ওকে, শুরুতে যেটা তুমি যেখান থেকে পরীক্ষা নিরীক্ষা স্টার্ট করো। 1 প্লাস আলফা, আলফা কি, আলফা হচ্ছে গিয়ে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। কেন আসছি কি আসছি সব ডিটেলে বলছি। টিএফ মাইনাস টিআই, টিএফ মাইনাস টিআই মানে হচ্ছে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে এটাকে সুন্দর করে লিখলে এরকম লেখা যাবে, আর এফ ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। তো ডেল্টা টি কি, ডেল্টা টি হচ্ছে টিএফ মাইনাস টি আই। ওকে, বোঝা গেল। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, বারবার বলছি, অনেক কোশ্চেন এখান থেকে পাবে। স্টার মেরে দিলাম, এই তিনটে লাইন অবশ্যই খাতায় তুলো। কি দেখো, পরিবাহীর ক্ষেত্রে আলফার ভ্যালু কি হবে, পজিটিভ। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফার ভ্যালু কি হবে, নেগেটিভ। সংকর ধাতবে অ্যালয়ের ক্ষেত্রে আলফার ভ্যালু কি হবে, 0। তাহলে 0 হলে কি সুবিধা হচ্ছে, দেখ 0 হলে কি হচ্ছে, আর টি is equal to r naught into 1 plus alpha delta t। সাপোজ ধরো আলফা যদি 0 হয়, তাহলে আর টি is equal to বা আর এফ যা ইচ্ছা, আর নট ইন্টু 1 প্লাস 0 ডেল্টা টি মানে কি হয়ে যাবে, পুরো 0। আর এটা 1টা পরে থাকবে, তাহলে আর নট ইন্টু 1 মানে কি হয়ে যাবে, শুধু আর নট। বোঝা গেল। তাহলে কি দাঁড়িয়ে গেল, টেম্পারেচার বৃদ্ধির পরে যে রোধ, শুরুতে যে রোধ, সে দুটো এক। কিন্তু আমি কি বলেছি যে খেয়াল রাখবে, ইকুয়েশন যতই যায় দেখা, টেম্পারেচার বৃদ্ধিতে কিন্তু অ্যালয়ের সামান্য হলেও রোধ ইনক্রিজ করে। তার জন্য গ্রাফ কিন্তু আমাদের যদি ইনক্রিজ না করতে তাহলে কিন্তু এরকম হতো গ্রাফ, কিন্তু আমাদের গ্রাফ কেমন হয়েছে, সামান্য কিন্তু উপর থেকে ঊর্ধ্বমুখী। ওকে, এতটা না হলো যা হোক ঊর্ধ্বমুখী। ওকে, এবার ক্যালকুলেশনের জন্য যদি আমাদের অঙ্কর ক্ষেত্রে আসি, আলফা, যেমন ধরো আলফার উপরে নির্ভরশীলতা, তাহলে কিসের উপরে, আলফা কার কার উপরে নির্ভর করে, আলফা কার কার উপরে নির্ভর করে, আলফা তাপমাত্রার উপর নির্ভর করে। যে আমরা পরিবর্তন পাবো, আমার বলাতে ভুল হলো একটু, সেটা হচ্ছে ডিআর ইজ ইকুয়াল টু আলফা আর নট ডেল্টা টি। ডিআর ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আর নট ডেল্টা টি। নাও হোয়াট ইজ ডিআর, যদি যদি ক্ষুদ্র টেম্পারেচার বৃদ্ধির জন্য কোনো একটা পরিবাহী আছে, তার টেম্পারেচার আমি ক্ষুদ্র ক্ষুদ্র মানে 10⁻⁴ বৃদ্ধি করেছি, তার জন্য যে ক্ষুদ্র রেজিস্ট্যান্স বৃদ্ধি পেল সেটাকে বললাম ডিআর। এটা সমান কি হবে, আলফা ইন্টু আর নট, অর্থাৎ শুরুতে যেটা ছিল, আর যে ক্ষুদ্র টেম্পারেচার বৃদ্ধি করেছি সেটা। এটা হচ্ছে গিয়ে যদি ক্যালকুলাস দিয়ে কোনো অঙ্ক তোমাকে সলভ করতে হয়, তার জন্য এটা ইকুয়েশন। এবার ভাবো যে ইন্টিগ্রেশন করে যদি আমি ফাইনাল ইনিশিয়াল যদি আমি পেতে চাই, যেটা আমরা এটাকে এক্ষুনি করবো, ইউজে নেবো এটাকে, সেটা হচ্ছে আর নট টু আর এফ, টেম্পারেচারের ফারাকের মধ্যে রেজিস্ট্যান্সের যে পরিবর্তন হলো, টেম্পারেচার কোথা থেকে কোথায় গেল, টিআই থেকে টিএফ, এই টেম্পারেচারের পরিবর্তনে রেজিস্ট্যান্সের যতটা পরিবর্তন হলো, এরকম যদি কোনো অঙ্ক থাকে,
তার জন্য তুমি এই ইকুয়েশনটাকে মাথায় রাখবে। তাহলে এটা তোমাদের জন্য একটা সুন্দর আমি ছোট নোট তুলে রেখেছি। ওকে, এবার আমি ডিটেলে যাব। শর্টকাট যাদের দরকার ছিল এতদূর পর্যন্ত গেল। ফার্স্ট আমরা যে প্রুফ করতে চলেছি তার কিছু বেসিক ইনফরমেশন আগে কিন্তু লিখে নেওয়া দরকার। তোমরা লিখবে প্রাথমিক ধারণা, দেখতে পাওয়া যাচ্ছে, একটু বড় করে দেবো। ওকে, ঠিক আছে। প্রাথমিক ধারণা ও পরীক্ষা জেনে রাখবে, এটা কিন্তু কোনো সায়েন্টিস্টের ল নেই। যেমন ধরে নাও ওই যে ল আছে, স্নেলের ল, ওহমসের ল, এটা কিন্তু কোনো আমি ল এর কথা বলছি না। এটা বলছি এক্সপেরিমেন্ট করে, অর্থাৎ ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার পর পাওয়া গেছে। কি পাওয়া গেছে? পাওয়া গেছে যে ডি আর সমানুপাতি হয় আর নটের সাথে। ডি আর সমানুপাতি হয় আর নটের সাথে। তাহলে কি হলো ভাষায় বললে? ক্ষুদ্র উষ্ণতা পরিবর্তনে যতটা রেজিস্ট্যান্সের ক্ষুদ্র পরিবর্তন হবে সেটা সমানুপাতি কার সাথে? ওর যে প্রাথমিক যে রেজিস্ট্যান্স ছিল তার সাথে। এক। আর একটা হচ্ছে ডি আর সমানুপাতি ডেল্টা টি। ডেল্টা টি কেন বলবো? ক্যালকুলাস দিয়ে যখন বলছি তাহলে ডিটি বলি। ক্ষুদ্র পরিবর্তন যেটি টেম্পারেচার পরিবর্তনের জন্য রেজিস্ট্যান্সের যে পরিবর্তন হলো সেটা সমানুপাতি হয়। তাহলে এটাকে বললাম এক, এটাকে বললাম দুই। এক আর দুই নম্বর ইকুয়েশনকে যদি আমরা এক জায়গায় করি তাহলে ডি আর সমানুপাতি আর নট ডিটি। সমানুপাতি চিহ্ন হলে একটা কনস্ট্যান্ট আসবে। ডি আর ইজ ইকুয়াল টু, এই কনস্ট্যান্টটাই হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক আলফা বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট আলফা ইন্টু আর নট ডিটি। ওকে, এটা খুব কাজের জিনিস। ওকে, বোঝা গেল? এবার যদি আমার ক্ষুদ্র পরিবর্তন না হয়, যদি একটু বেশি হয়, ইনিশিয়াল টেম্পারেচার ধরে নাও টিআই, ফাইনাল টেম্পারেচার হচ্ছে টিএফ, এরকম যদি হয়ে থাকে, পাল্লা যদি বড় হয়, তাহলে আমরা কি করব? চলো তাহলে আমরা কি করব সুন্দর করে। আচ্ছা, হলো পাল্লার মধ্যে এটাকে ধ্রুবক ধরা হচ্ছে। একটা কিন্তু ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, আমাকে বলতেই হচ্ছে। যেখানে যে ইকুয়েশনটা বলেছে, যেটা আমি ইকুয়েশনটা এখন ইউজ করলাম, যে আর ডিআর ইজ ইকুয়াল টু আলফা আর নট ডেল্টা টি, তাহলে এখান থেকে ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে আর নট একটা কনস্ট্যান্ট জিনিস, ডিটি পরিবর্তন হচ্ছে, তার জন্য রেজিস্ট্যান্সের পরিবর্তন হচ্ছে, আলফাও কনস্ট্যান্ট জিনিস। বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু। যদি টেম্পারেচারের পাল্লা যদি অনেক বড় হয়ে যায়, অর্থাৎ ছোট ক্ষুদ্র পরিবর্তনের ভিতরে যদি আমি কাজ না করি, অনেক লম্বা লম্বা পাল্লার ভিতরে যদি কাজ করি, তাহলে আলফা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার 6 নম্বর টপিকটা ওটার উপরে। ওকে, আজকে আমি ওটাতে যাবো না, তাহলে প্রচুর লেন্দি হয়ে যাবে, কারণ এখনো অঙ্ক করা বাকি আছে এর উপরে। যত রাজ্যে যা ইকুয়েশন আসতে পারে সেই নিয়ে, এবং লাস্টে একটা টেবিল দেবো যেটা তোমাদের কাজে লাগবে। রোধাঙ্ক নিয়ে এখনো কথা বলা হয়নি, রোধাঙ্ক নিয়ে কথা বলবো, অর্থাৎ লেন্দি হবে একটু। চলো নেক্সট, তাহলে প্রুফ করি। তো চলো এখানে দুটো পার্টে ভেঙে নিলাম। আমরা কি পেলাম? ডি আর সমানুপাতি ডিটি এক, ডি আর সমানুপাতি আর নট। দুটোকে এক জায়গায় করলে আমরা কি পাচ্ছি? ডি আর সমানুপাতি আর নট ডিটি। সমানুপাতির জন্য ওঠালে কি হবে? একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে আলফা আর নট ডিটি। ওকে, চেঞ্জেস আমি কি বলেছি? যে ধরো যখন টি ইনিশিয়াল ছিল, টেম্পারেচার ইনিশিয়ালে রেজিস্ট্যান্স হচ্ছে আর নট, বা তুমি আর আইও লিখতে পারো, অসুবিধা নেই, ইনিশিয়াল রেজিস্ট্যান্স। আর ফাইনালের জন্য আমি বললাম রেজিস্ট্যান্স হচ্ছে আর এফ। তাহলে এই পাল্লার ভিতরে যদি আমার ক্যালকুলেশন হয়ে থাকে, তাহলে আমাকে এই ভ্যালু যদি বার করতে হয় যে ফাইনাল রেজিস্ট্যান্স কত হলো বা আলফা কি, এই সমস্ত যদি কোশ্চেন যদি আমাকে থাকে, তাহলে আমাকে কি করতে হবে? ওই পাল্লার ভিতরে ইন্টিগ্রেশন করে ভ্যালু আনতে হবে। তো চলো ইন্টিগ্রেশন স্টার্ট করি। এটা হচ্ছে ডিআর। ডিআর কোথা থেকে কোথায় দেখতে পাচ্ছ? আর নট টু আর এফ। তাহলে আর নট থেকে স্টার্ট হয়েছে, আর এফ এ গিয়ে শেষ। আচ্ছা, এখানে কি আছে? আলফা
আমার এই গল্পতে আর একটা কথা যোগ করি, এইচএস এর কোশ্চেন, হায়ার সেকেন্ডারি লেভেলের বোর্ড এক্সামে যদি কোশ্চেন পাও, সেখানে মোটামুটি 99% কেসে আলফা কিন্তু কনস্ট্যান্ট। হায়ার লেভেলের অঙ্ক যখন আমরা করব, কোশ্চেন সলভ করব, সেখানে কিন্তু আলফা আমরা অনেক সময় ভেরিয়েবল ধরে করব। ওকে, এখানে কোনো দ্বিধা সংকোচ ডাউট কিছু মাথায় রাখবে না। বোর্ড লেভেলের কোশ্চেন হলে পরে মোটামুটি 99% কেসে 99% কেসে ধরে নেবে যে আলফা কনস্ট্যান্টই আছে, এবং অনেক ক্ষেত্রে দেখবে আলফার ভ্যালু দিয়েও দেবে। তো চলো আগে যাই। তাহলে আলফা এখানে কনস্ট্যান্ট, আর নট কনস্ট্যান্ট, তাহলে ডিটি এখানে পরিবর্তনশীল। তাহলে আলফা আর নট ইন্টিগ্রেশন অফ ডিটি, টেম্পারেচার কোথা থেকে কোথায় যাচ্ছে, টিআই থেকে টিএফ, টিআই টু টিএফ। ডিআর এর ইন্টিগ্রেশন করলে কি হবে, আর থার্ড ব্র্যাকেট দিলাম আর এফ, আর এদিকে হলো আর নট, আলফা আর নট তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল। ডিটি ইন্টিগ্রেশন করলে কি হবে, টি, লিমিট কি আছে, টিআই টু টিএফ। চলো লিমিট বসাই, তাহলে এখানে যদি লিমিট বসাই তাহলে কি হবে, আর এফ মাইনাস লোয়ার লিমিট আর নট আলফা আর নট, এখানে কি হবে, টিএফ মাইনাস টিআই, টিআই। ডান বাঁ দিক যদি করি তাহলে কি আসবে, আর এফ ইজ ইকুয়াল টু আর নট প্লাস আলফা আর নট টিএফ মাইনাস পিআই। আর নট যদি কমন নেওয়া যায় তাহলে থাকলো 1 প্লাস আলফা টিএফ মাইনাস টিআই। এটা হচ্ছে আর এফ এর ইকুয়েশন, যেটা আমি বলেছিলাম প্রুভ করব। এবার দেখো এখান থেকে দুটো শর্ত আমরা টানবো, লিখে নিয়েছো 1 2 3 4, পজ লিখে নাও, হয়ে গেছে। শর্তগুলোকে এবার দেখো কি করবো, শর্ত 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 আমি এখান থেকে দুটো টানবো। এটা একটা শর্ত হচ্ছে কি, যখন টেম্পারেচারের পাল্লা যখন অনেক হাই, টেম্পারেচারের পাল্লা যখন অনেকটা বড়, তখন এই কোয়েশ্চেনটাকে আমরা লিখবো আর এফ ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। মনে থাকবে টেম্পারেচারের পাল্লা যদি ছোট হয়, টেন্স টু জিরো যদি হয়, তাহলে এই কোয়েশ্চেনটাকে তখন লিখবো আর এফ is equal to r naught into 1 plus alpha dt। ভালো করে লিখি, আমরা হয়ে গেল আলফা ডিটি। মনে থাকবে এইটা কি হবে, বেশিরভাগ অঙ্ক বোর্ড এক্সামে এই সূত্রটার উপরে আসবে। আমি অনেক কটা স্টার মারলাম বোর্ড এক্সামে, এখান থেকে সব অঙ্ক থাকবে। হাই লেভেলে কিছু অঙ্ক থাকলে পরে ডিটি বা ডেরিভেটিভ দিয়ে আসতে পারে। অলরেডি ডেরিভেটিভ ইকুয়েশন কি হবে না হবে টেবিলে আমি খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি এক জায়গায়। ওকে, তো চলো এখানে কিছু ডিডাকশন করতে হবে এই ইকুয়েশনটা থেকে। ধরো ধরো তোমাকে বলি যে আলফা কত, ডাইরেক্ট আলফার ভ্যালু কত, তাহলে কি আমরা খুব ঝামেলা ঝঞ্ঝাট যাবো, করবো না। তাহলে ইকুয়েশনটাকে তুলবো, তাহলে আমরা কি বার করছি, আলফা ডিডাকশন করছি। তোমরাও সাথে সাথে করতে পারো খাতাতে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আর নট, ভিতরে গুণ করলাম, প্লাস আর নট আলফা ডেল্টা টি। আর নট যদি এদিকে আসে তাহলে কি হবে, তাহলে আর নট আলফা ডেল্টা টি ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর নট। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হলো, আর এফ মাইনাস আর নট বাই আর নট ডেল্টা টি। এটা বহুবার পরীক্ষায় আসে যে ডাইরেক্ট আলফা বার করো, আলফার ভ্যালু কত। তাহলে অত ক্যালকুলেশনে যাবো না, তবে আমি কি করি, আমি সব থেকে ভালোবাসি যত সূত্র কম মনে রাখতে হয় তত আমার পক্ষে বেস্ট। অর্থাৎ মূল যে সূত্র আছে সেটাকে মাথায় নিয়ে নেবো, ডান দিক বাঁ দিক করে যেটাতে যেতে হয়। বারবার আমি বাড়িতে যখন পড়াই, যেখানেই বলি, মিশনে পড়াই, যেখানে পড়াই, তখন সঙ্গে সঙ্গে আমি একটা কথা বারবার বলি যে একটা ইকুয়েশন মনে রাখো, ভ্যালু বসিও না, শুরুতেই ভ্যালু বসিও না। তোমার ধরো আলফা চেয়েছে, তাহলে আগে ইকুয়েশনটাকে
রোল করে করে নিয়ে গিয়ে আলফা পর্যন্ত পৌঁছে যাও, মানে এতদূর পর্যন্ত আগে পৌঁছে যাও, তারপর ভ্যালু বসিয়ে সলভ করো। বেশিরভাগ ছেলেমেলে কি করে, শুরুতেই বসিয়ে দিল ভ্যালু, এবার সংখ্যা নিয়ে ডান দিক বাঁ দিক করতে গিয়ে তাদের মাথা খারাপ হয়ে যায়। কি বললাম বোঝা গেল? তো ভ্যালু বসাবো লাস্টে, আগে কি করব, আগে যেটা করব সেটা হচ্ছে যে ইকুয়েশনটা যেটা চাইছে সেখানে আগে আমি যাওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে কি আলফা বার করার ইকুয়েশন। তাহলে এমনও তো দিতে পারে কোনো জায়গায় যে বলো ডেল্টা ঠিক হতো, তাহলে ওই ডান দিক বাঁ দিক করে ক্যালকুলেশন করে ডেল্টা টিকে কনসিডার করে নিতে হবে। যে কেমন দেবে, যে এই টেম্পারেচার, একটা টেম্পারেচার সাডেন চেঞ্জ হয়েছে, তাতে রেজিস্ট্যান্স দেখছি এত থেকে এত বেড়ে গেছে, তাহলে পরে কত টেম্পারেচারে পরিবর্তন হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে কি করবো বুঝতেই পারছো, ডেল্টা টিকে নিয়ে আসবো। তো টেবিলে দেওয়া আছে সব কটা সূত্র, চিন্তা নেই। যাদের পরিষ্কার পরিচ্ছন্ন নোট আকারে চাই তাদের জন্য এটা হচ্ছে প্রথম পাতা, 1 2 3 4 পজ রাইট। চলো নেক্সট, 1 2 3 4 পজ, লিখে নাও, হয়ে গেছে লেখা, পজ, নেক্সট। এবার অঙ্ক, সুন্দর সুন্দর কিছু কিছু অঙ্ক। আমি ক্যালকুলেশনে খুব বেশি যাব না, ওটা তোমাদের ঘাড়ে ফেলে দেবো। আমি জাস্ট কি করে অঙ্কটা হবে, সূত্র কি ইউজ করব, কি মেথডে এগোবো, এই নিয়ে আমার আলোচনা হবে সর্বক্ষণ আমার ভিডিওতে। আমি মেন ফোকাস দিই যতটা টাইমকে সিঙ্ক্রোনাইজ করা যায়, যতটা এফেক্টিভ করা যায়। তো ছোট ছোট গুণ ভাগ আমি, ওটা তোমরা বাড়িতে করতে পারবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি তারের রোধ 10 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রোধ হচ্ছে গিয়ে 14 ওহম। তারটির উপাদানের তারটির উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা কত? ও দেখো, বলতে বলতেই দিয়ে দিয়েছে, বলতে বলতেই দিয়ে দিয়েছে আলফা কত। করো 1 2, তো আলফা হচ্ছে কত আমাকে বার করতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে 10, তাহলে আলফা কি করে বার করব? আর এফ ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 + আলফা ডেল্টা টি। ওকে, আলফা চাই, আলফা ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু ডেল্টা টি। ওকে, খুব ভালো কথা। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের রোধ হচ্ছে 10 ওহম, তাহলে আর এফ, আর নট কত, আর নট হচ্ছে 10, ফাইনাল কত 14, 14 মাইনাস 10 ডিভাইডেড বাই আর নট হচ্ছে গিয়ে 10, আর টেম্পারেচারের ফারাক কত, 0 থেকে 100, তাহলে 100। ওকে, দুটো বিয়োগ করলে কত হবে, 4 ডিভাইডেড বাই 1000, তাহলে হয়ে গেল কত, 0.004 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখানে আলফার মাত্রা নিয়ে একটু কথা বলে দিই। আলফার একক বলা হয়নি, চলো এখান থেকে দেখো। যদি আমি ডাইমেনশন অফ আলফা বার করি, তো ডাইমেনশন অফ আলফা ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ, এটা কি রোধের পরিবর্তন, মানে শুধু রোধই থাকবে, তাহলে ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নিচে কি আছে রেজিস্ট্যান্স, তাহলে ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স ইনটু এটা কি টেম্পারেচারের পরিবর্তন, তাহলে ডাইমেনশন অফ টেম্পারেচার। তাহলে এই ডাইমেনশন কেটে গেল, নিচে কি পড়ে থাকলো, ডাইমেনশন অফ টেম্পারেচার কি হয়, থিটা। তাহলে থিটার জায়গায় যদি আমি সেলসিয়াসে বলি তাহলে কি বলবো, পার ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে বললে কি বলবো, পার ডিগ্রি কেলভিন বা কেলভিন ইনভার্স, যেটা খুশি। ওকে, বুঝা গেছে? চলো নেক্সট, এটা হচ্ছে সূত্র। ওকে, নির্দিষ্ট তাপমাত্রা এবং চূড়ান্ত আরএফ নির্ণয়। নেক্সট টাইপ যেটা নিলাম, সিলভারের তৈরি একটি কুণ্ডলী আছে, রোধ হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ওহম। তাহলে টি আই হচ্ছে 20 আর নট হচ্ছে 50, তাপমাত্রা বাড়িয়ে 70 ডিগ্রি করা হলো, টি এফ হচ্ছে 70, কুণ্ডলী রোধ কত হবে। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে আর এফ সমান কত। চলো করো, নিজেরা করো, 1 2 3 4 পজ করো, আলফার ভ্যালু দেওয়া আছে, করি।
তাহলে আমাকে আরএফ চেয়েছে, সব থেকে সহজ অঙ্ক। তাহলে আরএফ ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 + α∆t। আরএফ চাওয়া হয়েছে, হাত লাগাবো না। আর নট মানে কত? আর নট মানে হচ্ছে 50। 1 প্লাস আলফা কত? আলফা কত দেওয়া আছে 0. চলো এটাকে একবারে দশমিকে নিয়ে চলে যাই, কেন সব থেকে বেটার। 1 প্লাস 38 ইন্টু 10⁻, 1 2 3 4, 10⁻⁴ -4। ডেল্টা টি কত? ডেল্টা টি উষ্ণতা পরিবর্তন হচ্ছে 20 থেকে 70, 20 থেকে 70 গেছে, তাহলে হলো 50। বাস, এখানে তো 10⁻³ হয়ে যাবে, তাহলে 50 1 প্লাস 38 ইন্টু 5 করলো, আর এই 50-এর একটা 10, আর এখানে 10⁻³ করে দিলাম। 35 38 আর 5-এর গুণ করবে, গুণ করার পর তাকে পয়েন্টে নিয়ে যাবে, যোগ করবে, 50 গুণ করবে, ভ্যালু বেরিয়ে যাবে। ওকে, ক্যালকুলেশন নিজে নিজে। উত্তর বার করে আমাকে পোস্টে জানাবে। নেক্সট, এটা হচ্ছে সূত্র। রো নির্ণয়, রোধাঙ্ক এবং তাপমাত্রার সম্পর্ক। তাহলে রোধাঙ্ক আর তাপমাত্রার সম্পর্ক এখন আমি দেখাইনি কিভাবে আসে। তাহলে চলো অঙ্কটা করার আগে আমি এখানে প্রুফ করে দিই যে রোধাঙ্ক আর তাপমাত্রার সম্পর্ক কি। তাহলে ভালো করে ভাবো তো, আমাদের ইকুয়েশন কি ছিল? আরএফ ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস α∆t। আজকে লেকচারের শুরুতেই বলেছি যে রো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ রোধাঙ্ক উষ্ণতার উপর ডিপেন্ড করে। আরো ডিটেলে যদি জানতে চাও, ড্রিপ ভেলোসিটিতে যেতে হবে, ড্রিপ ভেলোসিটি বাই নোজা বেঙ্গলিতে গিয়ে সার্চ করো, সুন্দর ব্যাখ্যা করা আছে, ডিটেলে ব্যাখ্যা করা আছে। তো আর এফ এর জায়গায় আমি তাহলে আর মানে কি জানি আমরা? আর সমান হচ্ছে গিয়ে রো এল বাই এ। তাহলে আর এফ এর জায়গায় কি লিখবো? রো এফ ইন্টু এল বাই এ সমান রো নট ইন্টু এল বাই এ 1 প্লাস α∆t। এল এল কাটলো, এ এ কাটলো, তাহলে রো এফ ইজ ইকুয়াল টু রো নট ইন্টু 1 প্লাস α∆t। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন, যার উপরে ভিত্তি করে তুমি প্রুফ করবে আজকের অঙ্কটা। তাহলে কি বলেছে? একটি ধাতব পরিবাহীর রোধাঙ্ক 0°C টেম্পারেচারে হচ্ছে 1.6 × 10⁻⁸। তাহলে 0°তে মানে আর নট। তাহলে আমাকে চেয়েছে কি ফাইনালটা কত? তাহলে রো এফ ইজ ইকুয়াল টু রো নটের ভ্যালু কত দেওয়া আছে? 1.6 × 10⁻⁸। ওকে, থাকুক। 1 প্লাস আলফা কত দেওয়া আছে? উষ্ণতা গুণাঙ্ক, এই যে উষ্ণতা গুণাঙ্ক দেয়া হ্যাঁ 4 × 10⁻⁻3। আর কি আছে? ডেল্টা টি। কোথা থেকে কোথায় যাচ্ছে? 0 থেকে 50। তাহলে 0 থেকে 50 মানে 50 ইন্টু 50। তাহলে হলো কত? 1.6 × 10⁻⁸। 1 প্লাস 4 5 20, আর একটা শূন্য রেখে দিলে হয়ে যাবে 10⁻²। আবার একটা শূন্য দিলে এটা হয়ে যাবে 10⁻1। যাই হোক, 10⁻1 করবে, তাহলে হয়ে গেল 0.2। 1 এর সাথে যোগ করলে হচ্ছে 1.2। 1.2 কে এবার 1.6 এর সাথে গুণ করবে, 10⁻8 নিয়ে ক্যালকুলেশন করলেই ভ্যালু বেরিয়ে যাবে। ওকে, নেক্সট যাই। চলো নেক্সট, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, অজ্ঞাত তাপমাত্রা নির্ণয়। তাহলে দেখো, এই যে ফিচার্সটা আমরা পেলাম, এই ফিচার্সের উপর ভিত্তি করে রোধের সাহায্যে কিন্তু থার্মোমিটার বানিয়ে দেওয়া সম্ভব। ঠিক না? এক একটা টেম্পারেচারে এক এক রকম রোধ হবে, সেই রোধটাকে ক্যালকুলেশন করে বা রোধটাকে দেখে কিন্তু আমি বলতে পারবো যে ওর টেম্পারেচার কত। তো যাই হোক, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের রোধ 0°C টেম্পারেচারে হচ্ছে 5 ওহম। তাহলে টি আই হচ্ছে 0°C, 5 ওহম।
তাহলে আর নট হচ্ছে 5 ওহম। আর কি, ফুটন্ত অবস্থায় রোধ হচ্ছে 15 ওহম। তাহলে আর এফ হচ্ছে 15 ওহম। যেটা চাই সেটা হচ্ছে টি এফ কত আমাকে চাইছে। আর কি, আলফা দেওয়া আছে। আলফা কত? আলফা হচ্ছে 0.004 পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তাহলে তরলটির তাপমাত্রা কত? দেখেছো, ফুটন্ত অবস্থায় তাপমাত্রা বার করে ফেলছি রেজিস্ট্যান্সের সাহায্যে, তাই না? রেজিস্ট্যান্সের সাহায্যে, রোধের সাহায্যে আমি কি সুন্দর বার করে ফেলতে পারছি। তো দেখো, একটা কথা মাথায় রাখো, টি এফ আসলে কি? টি এফ আসলে হচ্ছে গিয়ে টি ইনিশিয়াল প্লাস ডেল্টা টি, তাই কি না? যতটা তাপমাত্রা পরিবর্তন হলো, তাপমাত্রা যতটা বাড়লো, সেটাই তো ইনিশিয়াল টেম্পারেচার যোগ করলে ফাইনাল টেম্পারেচারটা পেয়ে যাবো, ঠিক না? তাহলে আমাদের ডেল্টা টি বার করাটা তাগিদটা নেই, টিএফ বার করতে যাব না। তাহলে চলো, ইকুয়েশন কি আছে? আর এফ ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। তাহলে এটা আমরা বার করব। তাহলে এটা যদি এদিকে আসে তাহলে কি হবে? ডেল্টা টি ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু আলফা। ইকুয়েশন চলে এসছে। যা যা ভ্যালু আছে একটা একটা করে এবার বসিয়ে দিলেই কাজ মিটে যাবে। আর এফ কত? আর এফ 15 ওহম। আর নট কত? আর নট শুরুতে 5 ওহম। আর নট কত? 5 ওহম। আলফা কত? আলফা আলফা 0.004। বাস, এটাকে বিয়োগ করলে কত হবে? 10, 5 ইন্টু, তাহলে দশমিক কত ষোলো, 4 ইন্টু 10⁻³ উপরে দিয়ে দিতে পারো। 5 দুগুণে 10 করতে পারো, 2কে হাফ করতে পারো, তাহলে হাফ ইন্টু 10⁻³। 10 নিয়ে চলে আসো, 2 5-এ 10, তাহলে 5 ইন্টু 10⁻², তাই না? তাহলে এতটা পরিবর্তন হচ্ছে, যোগ করে দেবে, টিআই এর সাথে টিএফ বেরিয়ে যাবে। ওকে, টেবিলটা যেটা কথা বলছিলাম, অঙ্কগুলো করানো হয়ে গেছে। এবার এই টেবিলগুলো, নতুন রোধ যদি বার করতে হয় তাহলে আমরা কোনটা ইউজ করবো? আর এফ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। আর নট সকল সময় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রোধটাকেই ব্যবহার করবো। উষ্ণতা গুণাঙ্ক আলফা, ইকুয়েশন কি? আলফা ইজ ইকুয়াল টু আর এফ, চলো নোংরা করে দেবো না, মুখে বলি শুধু, উষ্ণতা গুণাঙ্ক আলফা ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু ডেল্টা টি। একক কি হবে? আগে প্রুফ করেছি, পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি কেলভিন। রোধাঙ্ক প্রুফ করেছি আমরা। ইকুয়েশন কি হবে? আর এফ ইজ ইকুয়াল রো এফ ইজ ইকুয়াল টু রো নট ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। ওকে, লেখা হয়ে গেছে। 1 2 3 পজ, লিখে নাও। তো এই ছিল বিস্তারিত আলোচনা। আগামী দিনে পুরো কোশ্চেনের সেট নিয়ে আসবো, অনেক রকম প্রশ্ন, নিউমেরিক্যাল প্রবলেম সহ একটা সেট। আরও সিলেবাসটা কিছুটা এগিয়ে নিয়ে যাই, তারপরে নিয়ে আসবো। আর তোমরা বাড়িতে অবশ্যই আরও কিছু নিউমেরিক্যাল প্রবলেম এবং প্রশ্ন ফেস করো, তাহলে আরও কনসেপ্ট ভালো হবে। তাহলে সামারি কি পেলাম? মোটামুটির উপরে আমরা এখানে 5টা ক্যাটাগরির উপরে কাজ করেছি, পিটিসি, এনটিসি, আর ওদিকে হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, অ্যালয়। 6 নম্বরটা বাকি আছে, নেক্সট ভিডিওতে 6 নম্বর আনবো, যেখানে আলফা পরিবর্তনশীল হবে। তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা, বাবাই।